নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। জিপিএস ব্যবস্থায় স্বয়ংবর হয়ে গেল ভারত। নিজস্ব জিপিএস ব্যবস্থাটি গড়ে তোলার জন্য সপ্তম তথা শেষ উপগ্রহ বৃহস্পতিবার এদিনই মহাকাশে পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। অবৈধ অনুপ্রবেশ রুখতে ভারত পাক সীমান্তে লেজার ওয়াল বসালো ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। একের পর এক নির্মম নৃশংস ঘটনা ঘটেই চলেছে। পাঞ্জাবের লুধিয়ানায় ২৬ বছরের এক মহিলাকে গণধর্ষণের পর খুন করে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার মতো লজ্জাজনক ঘটনা ঘটল। ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনই হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। झटका टटका चानाचुरेर झटका বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। জিপিএস ব্যবস্থায় স্বয়ংবর হয়ে গেল ভারত। নিজস্ব জিপিএস ব্যবস্থাটি গড়ে তোলার জন্য সপ্তম তথা শেষ উপগ্রহটি বৃহস্পতিবার এদিনে মহাকাশে পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জিপিএস ব্যবস্থায় স্বয়ংবর হয়ে গেল ভারত। পৃথিবীর অধিকাংশ দেশই যেখানে আমেরিকায় জিপিএস ব্যবস্থার সাহায্যে কাজ চালায়, সেখানে ভারত এবার কাজ করতে পারবে সম্পূর্ণ নিজস্ব জিপিএস এর সাহায্যে। এই নিজস্ব জিপিএস ব্যবস্থাটি গড়ে তোলার জন্য সপ্তম তথা শেষ উপগ্রহটি বৃহস্পতিবার এদিনই মহাকাশে পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব এনে দিয়েছে। অচেনা জায়গায় হোক বা দুর্গম পাহাড়ে, জঙ্গলে হোক বা গভীর সমুদ্রে, জিপিএস ব্যবস্থার সুবিধা থাকলে পথ হারানোর ভয় নেই, নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতেও কোনো সমস্যা নেই। জিপিএস ব্যবস্থা চালু করার জন্য যে উপগ্রহ বা স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয় তাকে বলা হয় নেভিগেশন স্যাটেলাইট। আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস দিতেও এই স্যাটেলাইট খুব জরুরি। সম্পূর্ণ নিজস্ব জিপিএস ব্যবস্থা গড়ে তুলতে মোট 7টি নেভিগেশন স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রয়োজন ছিল ভারতের। 6টি আগেই পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরো সপ্তম উপগ্রহটি মহাকাশে পাঠিয়েছে। ইসরো সূত্রের খবর, কক্ষপথে পৌঁছে 1 মাসের মধ্যে সম্পূর্ণরূপে কাজ করতে শুরু করে দেবে এই উপগ্রহ। তার সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থার নাম দেওয়া হয়েছে নাবিক। এই ব্যবস্থার সুবিধা ভারতের প্রতিবেশী দেশগুলিকেও দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। वैज्ञानिकों को और इसरो की पूरी टीम को हृदय से बहुत बहुत धन्यवाद करता हूं, उनका अभिनंदन करता हूं। मैं 125 करोड़ देशवासियों को भी इस नए नजराने के लिए अनेक अनेक शुभकामनाएं देता हूं। स्पेस साइंस में भारत के वैज्ञानिकों ने अविरत पुरुषार्थ करके अनेक सिद्धियां प्राप्त की हैं। टेक्नोलॉजी मनुष्य के जीवन में किस प्रकार से उपकारक हो सकती हैं और भारत का स्पेस टेक्नोलॉजी के क्षेत्र में पदार्पण भारत के सामान्य मानवी की जिंदगी में बदलाव के लिए एक बहुत बड़ी अहम भूमिका अदा कर रहा है। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। টুইটারে তিনি বলেছেন, সফল উৎক্ষেপণের জন্য ইসরো টিমকে শুভেচ্ছা। উপরাষ্ট্রপতি হামিদ আনসারি বলেছেন, এই নির্ভুল উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ গবেষণায় ভারতের ক্ষমতার নিদর্শন। রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেন, আমাদের দেশের কাছে একটা বিরাট মাইলস্টোন। ইসরো আমাদের ফের একবার গর্বিত করলো। বিজ্ঞানীদের শুভেচ্ছা।
শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া সহ বহু রাজনৈতিক নেতা নেত্রীরা বৃহস্পতিবার দুপুর 12:50 ঈশ্বর মহাকাশযান PSLV-33 রওনা দেয় সপ্তম নেভিগেশন স্যাটেলাইট IRNSS-AG-কে নিয়ে। এই ব্যবস্থা গড়ে তুলতে ভারতের খরচ হল 1420 কোটি টাকা। ভারত হয়ে উঠল পৃথিবীর পঞ্চম দেশ যাদের নিজস্ব GPS ব্যবস্থা রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবৈধ অনুপ্রবেশ রুখতে ভারত পাক সীমান্তে লেজার ওয়াল বসালো ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। আর কাঁটাতারের উপর ভরসা নয়, সীমান্তে এবার লেজার ওয়াল বসিয়ে দিল ভারত। অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা বাধা হয়ে উঠবে লেজার রশ্মি। ভারত পাক সীমান্তের যেসব দুর্গম এলাকায় কাঁটাতার বসানো যায় না, সেসব এলাকাকে অনুপ্রবেশের জন্য ব্যবহার করত জঙ্গিরা। পাঞ্জাবে ভারত পাক সীমান্ত বারবার তেমনি 12টি জায়গায় লেজারের বেড়াজাল বসিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা BSF লেজার ওয়ালের দেখভাল করছে। 2 বছর আগে সীমান্তে লেজারের দেওয়াল তৈরি করার প্রস্তাব দিয়েছিল BSF। কাজ এগোচ্ছিল ধীমে তালে। পাঠানকোটে জঙ্গি হামলার পর নড়েচড়ে বসে প্রতিরক্ষা মন্ত্রক। সীমান্তের যেসব পাহাড়ি এলাকায় বিপজ্জনক ঢাল রয়েছে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেই সব এলাকাকে আগে সুরক্ষিত করা হয়েছে। দুর্গম পাহাড়ি ডালে বসেছে লেজারের বেড়াজাল। BSF এর এক শীর্ষ কর্তা জানিয়েছে 8টি এলাকায় লেজার ওয়াল ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। আরও 4টি জায়গায় পরিকাঠামো তৈরি সম্পূর্ণ। কয়েকদিনের মধ্যে সেই লেজার ওয়াল অ্যাক্টিভেট করা হবে। উপগ্রহ নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে লেজার ওয়াল কাজ করছে। লেজার রশ্মির যে জাল সীমান্তে বিছিয়ে দেওয়া হয়েছে সেই জালের মধ্যে কোনো অবৈধ গতিবিধি টের পেলে সেন্সর সংকেত পাঠিয়ে দিচ্ছে কমান্ড সিস্টেমে। কোনো এলাকায় অবৈধ গতিবিধি বা অস্বাভাবিকতা দেখা যাচ্ছে তা নিখুঁতভাবে বলে দিচ্ছে এই সংকেত। সঙ্গে সঙ্গে এই এলাকায় BSF এর নজরে চলে আসছে। লেজার ওয়ালের সাফল্য দেখে BSF এর শীর্ষ কর্তারা উল্লসিত। আগে জওয়ানদের চোখ এড়িয়ে কাঁটাতারের বেড়া কেটে পাকিস্তান থেকে ভারতে ঢুকত জঙ্গিরা, কিন্তু লেজারের বেড়া হলো আলোক রশ্মির বেড়া। একে কাটা যায় না, একে এড়ানোও যায় না। সীমান্ত পেরোনোর চেষ্টা করলে লেজার রশ্মির সংস্পর্শে আসতেই হবে, আর সংস্পর্শে এলে BSF এর কাছে পৌঁছে যাবে সংকেত। অন্ধকারে তো বটেই, কুয়াশার মধ্যেও খুব দক্ষভাবে কাজ করবে এই লেজার ওয়াল। জম্মুতেও খুব দ্রুত লেজার ওয়াল বসিয়ে দেওয়ার পরিকল্পনা করছে প্রতিরক্ষা মন্ত্রক। পাঞ্জাব ও জম্মুকেই দেশের সবচেয়ে সংবেদনশীল সীমান্ত বলে মনে করা হয়, তাই সেখানকার জন্য আগে লেজার সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি গুজরাতেও ভারতের পাক সীমান্ত এবং পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে 30 থেকে 40 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে লেজার ওয়াল বসানো হবে পাইলট প্রজেক্ট হিসেবে। 1 মাসের মধ্যেই সেই কাজ শুরু হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একের পর এক নির্মম নৃশংস ঘটনা ঘটে চলছে। পাঞ্জাবের লুধিয়ানায় 26 বছরের এক মহিলাকে গণধর্ষণের পর খুন করে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার মতো লজ্জাজনক ঘটনা ঘটল। 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একের পর এক নির্মম নৃশংস ঘটনা ঘটেই চলেছে। পাঞ্জাবের লুধিয়ানায় 26 বছরের এক মহিলাকে গণধর্ষণের পর খুন করে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার মতো লজ্জাজনক ঘটনা ঘটল। জানা গিয়েছে, পাঞ্জাবের লুধিয়ানায় 26 বছর বয়সী এক মহিলাকে প্রথমে 3 ব্যক্তি মিলে ধর্ষণ করে। প্রমাণ লোপাটের জন্য তাকে পরে তারা হত্যাও করে। এমনকি ধর্ষণ ও খুনের যাতে কোনো প্রমাণ না থাকে তার জন্য তাকে যে বাড়িতে ধর্ষণ করা হয় সেই বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেয়। मतलब मेरे मम्मी पापा सब शादी ब्याह में गए हुए थे, घर पर मैं और छोटी बहन। 2 बजे रात की बात है, कुछ आवाज़ मतलब मेरे चिल्लाने की आवाज़ आई। ऊपर मतलब 3 बंदे हैं, उसे उठाकर मेरी बहन को ऊपर छत पे ले गए हैं। मेरे किराएदारी जो थे यहाँ, उसके साथ मतलब गलत काम किया। उसको मतलब थोड़ा नस काट दिया हाथों पर, मतलब ब्लेड मार दिया, नसें काट दी उसकी। दीवार में सर मार कर सर फोड़ दिया। मेरी बहन को नीचे धक्का देकर गिरा दिया था। ये देख के मतलब 3 आदमी थे, मैंने थोड़ा शोर मचा दिया तो मेरे किराएदार जो आस पड़ोस के थे सब जाग के आ गए। बस उस तीनों को वहीं पर मौके पे पकड़ लिया। तो স্থানীয় পুলিশ স্টেশনে ওই 3 অভিযুক্তের নামে FIR করা হয়েছে এবং পুলিশ তাদের গ্রেফতারও করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়েছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স।
আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। কদিন আগে লক্ষ্মীসরাই আর দ্বারভাঙ্গা জেলায় আগুনে পুড়ে 6 জনের মৃত্যু হয়েছে। এই ধরনের ঘটনা রুখতে এবার আজব পন্থা নিল বিহার সরকার। কদিন আগে লক্ষ্মীসরাই আর দ্বারভাঙ্গা জেলায় আগুনে পুড়ে 6 জনের মৃত্যু হয়েছে। এ ধরনের ঘটনা রুখতে এবার আজব পন্থা নিল বিহার সরকার। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গ্রামগুলোয় রান্নাবান্না, পূজার্চা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তারা। নীতিশ কুমার সরকারের বক্তব্য, গরম এখন প্রচণ্ড, এই সময়ে নানা দুর্ঘটনায় আগুনে পুড়ে প্রাণ হারান বহু মানুষ। তাই সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পূজা আর রান্নার কাজ বন্ধ রাখার জন্য তারা গ্রামবাসীদের নির্দেশ করেছে। এমনকি এই সময়টার ক্ষেত্রে পড়ে থাকা বাতিল শস্যও পোড়ানো চলবে না, কারণ প্রচণ্ড গরম অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। निर्देश ना मानले होते पारे 2 बछर पर्यंत जेल। एडवाइजरी ये है कि सुबह या दिन का खाना 9 बजे के पहले बना लिया जाए और जो आग चूल्हे की आग है उसको बुझा दिया जाए, जिससे उसकी चिंगारी से आग नहीं लगे। और रात का खाना शाम के 6 बजे के बाद बनाया जाए, उसके पहले बनाने से चूल्हे की आग से आग फैल सकती है। हम लोगों ने इस बात की समीक्षा की है कि किन वजहों से राज्य में आग लगी की घटनाएं हो रही हैं। एक तो इस वर्ष गर्मी बहुत ज़्यादा पड़ रही है, दूसरे पछुआ हवा चल रही है, तो असावधानी अगर एक जगह बढ़ती जा रही है उसका परिणाम निकल रहा है कि 25 तारीख के पहले हमने जो समीक्षा किया देखा 67 लोग मर चुके हैं, 1200 से ज़्यादा पशु मर चुके। कि जब समीक्षा की गई तो ज्ञात हुआ कि वही जो चूल्हे की आग उड़ करके आग लगा रही है। इस कारण से सरकार ने तय किया कि যদিও এই হুকুম মেনে চলা বাস্তবে কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার অন্য ছাত্রী হয়ে জয়েন্ট এন্ট্রান্স দিতে এসে ধরা পড়ল এক যুবক। পুলিশ যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের জন্য ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তরের জয়েন্ট এন্ট্রান্স চলছে রাজধানীর কুঞ্জবন এলাকার ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশনে। অন্য ছাত্রের হয়ে জয়েন্ট এন্ট্রান্স দিতে এসে ধরা পড়ল এক যুবক। পুলিশ যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের জন্য ত্রিপুরার উচ্চশিক্ষা দপ্তরের জয়েন্ট এন্ট্রান্স চলছে রাজধানীর কুঞ্জবন এলাকার ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশনে। বুধবার দ্বিতীয়ার্ধে জীববিদ্যা পরীক্ষার চলাকালীন সময়ে পরীক্ষার হলে এক যুবককে ঘিরে ডিউটিতে থাকা শিক্ষকদের সন্দেহ হয়। শিক্ষকরা ছাত্রটিকে জেরা করলে সে জানায় তার নাম কুমার গৌতম, তার বাড়ি দিল্লিতে। সে সমরজিৎ নামে এক ছাত্রের হয়ে পরীক্ষা দিচ্ছিল। ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ এন্ড এডুকেশন কর্তৃপক্ষ রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্স থানার কুমার গৌতমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সন্ধ্যার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। आपका घर कहाँ पर है? दिल्ली है। आपका नाम? कुमार गौतम। आप किसके नाम पर एग्जाम देने के लिए? समरजीत के नाम। তার নাম হচ্ছে কুমার গৌতম, তার বাড়ি নিউ দিল্লিতে। সে আমাদের আগরতলা একটা ছেলের নামে পরীক্ষা দিতে আসছিল। তো পরীক্ষার এক্সামিনাররা তারা আইডেন্টিফাই করছে, আমাদেরকে তুলে দিয়েছে এফআইআর সহ। সেই পরিপ্রেক্ষিতে আমরা অ্যারেস্ট করছি। আজকে কোন পরীক্ষার সময় তারা ধরা? আজকে ছিল বায়োলজি পরীক্ষা ছিল। আচ্ছা, পরীক্ষা তো গতকালকে ছিল, আজকে সকালে ছিল। সেই পরীক্ষা তো সে কি অ্যাটেন্ড না, সকালে তার পরীক্ষা ছিল। কোন স্টুডেন্টের নামে পরীক্ষা দিয়েছিলেন কোন তথ্য পেয়েছেন? তথ্য পেয়েছি, প্লিজ এখন বলবো না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎ ইস্যু নিয়ে সাত সকালে জনতার বিক্ষোভ থানার সম্মুখে চলে হাতাহাতি, ধস্তাধস্তি ও ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনা যাত্রাপুর থানার সামনে। ফের বিদ্যুৎ ইস্যু নিয়ে বুধবার ভোর 6টা থেকে 8টা এই 2 ঘন্টা একটানা যাত্রাপুর থানার সামনে চলে বিক্ষোভ। হাতাহাতি, ধস্তাধস্তি সহ চরম উত্তেজনা। কিছুক্ষণের জন্য যান চলাচলও বিঘ্নিত হয়। শেষ পর্যন্ত থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সন্তোষজনক আলোচনা করায় বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ কর্মসূচি আপাতকালীন প্রত্যাহার করে নিয়েছে। তবে ঘটনার রেশ এখনও কাটেনি। উল্লেখ্য যে গত 24 এপ্রিল রাত 11টায়
থানা এলাকার কালীখোলা ভিলেজের 20 থেকে 25 জন গ্রামবাসী বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার কারণে কাঠালিয়া বিদ্যুৎ নিগম অফিস কার্যালয়ের ভেতরে ঢুকে সরকারি মালামাল লণ্ডভণ্ড ভাঙচুর সহ 3 জন কর্মীকে হেনস্থা করায় পরদিন নিগমের তরফ থেকে এই অনৈতিক কার্যকলাপের সুষ্ঠু বিচার চেয়ে থানায় সুনির্দিষ্ট নাম দিয়ে তারা এফআইআর দায়ের করে। 27 এপ্রিল ভোর 4টায় যাত্রাপুর থানার পুলিশ গিয়ে কালীখোলা গ্রামের বিশ্বজিৎ ভৌমিক, রফিক মিয়া, সুমন্ত ত্রিপুরা, চিরঞ্জিত মল এবং জাহাঙ্গীর হোসেন সহ 5 জনকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে থানায়। পুলিশের এই ভূমিকায় গ্রামে খবর চাওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ছড়িয়ে পড়ে গ্রামে। সঙ্গে সঙ্গে জাতি, ধর্ম, বর্ণ সব অংশের নারী পুরুষ সংঘবদ্ধ হয়ে থানার সামনে বিক্ষোভ ধর্ণা সামিল হয়। গ্রামবাসীদের একটাই প্রশ্ন, কেন কাক ভরে পুলিশ হানা দিয়ে থানায় নিয়ে আসলো? শত শত নারী পুরুষ প্রচণ্ড উত্তপ্ত হয়ে বিক্ষোভ দেখায় তারা অন্য কোনো কারোর কথা শুনতে রাজি নয়। কর্মসূচি চলাকালীন কোনো এক প্রভাবশালী ব্যক্তি তাদের বারণ করতে আলোচনায় উদ্যত হলেই পরিস্থিতি আরও বেগতিক হয়ে ওঠে। একটা সময়তে তো মহিলা পুলিশের সাথে হাতাহাতি, টানাটানি, ধুমধুমার কাণ্ডও ঘটে যায়। হঠাৎ করে সড়ক পথে যানজটের উপর হামলা শুরু হয়ে যায় বিক্ষুব্ধ জনতার। কিছুক্ষণের মধ্যে থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বলেন, আমরা 5 জনকে থানায় এনেছি জিজ্ঞাসাবাদ করার জন্য, ওই দিনের ঘটনার উৎসটা কি জানার জন্য। তিনি বারবার অনুরোধ করার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে দফায় দফায় রুদ্ধদ্বার আলোচনা চলে থানার অফিস কার্যালয়ে। গ্রামের মানুষ এতটাই উত্তেজিত হয়ে ওঠে, কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের কথাও শুনতে রাজি নয়। কে বা কেরা কেস করলো কালকে আজকে ভোরবেলা 7 জন আসামি ধরে আনছে। কেডা কেডা রবি, আমি সবটির নাম জানি না। আমরা কালীগোলা দিয়ে সুমন্ত ত্রিপুরা আর বিশু ভৌমিক, লেট ড্রাইভার দিই মেম্বার রবিক, আর কেডা আছে এটা আমি জানি না সঠিক। বছর বছর জলের কারেন্টের অসুবিধা, লেখাপড়া, বিয়ে শাদী অনুষ্ঠান সব দিকে অসুবিধা। কারেন্টের বিল কি কখন দিতে লাগে, না দিলে কয় লাইনের বিল কাটে দিব। সবাই কষ্ট করে ছাগল বেশি গরু বেশি দেয়। এই বিদ্যুৎ ইস্যু নিয়ে আগামী দিন পরিস্থিতি আরও কোথায় গিয়ে দাঁড়ায় চিন্তাগ্রস্ত সাধারণ মানুষ। পরিস্থিতি বেগতিক বুঝে জনরোষের চাপে পড়ে শেষ পর্যন্ত ওই 5 জনকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে থানা সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার লক্ষাধিক টাকার মূল্যে অবৈধ বনজ সম্পদ উদ্ধার করল করবুক মহকুমা বন দপ্তর। বুধবার গোপন খবরের ভিত্তিতে ফরেস্টার প্রণব কুমার দাসের নেতৃত্বে এই অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। লক্ষাধিক টাকার মূল্যের রড ও চোরাই কাঠ উদ্ধার করল মহকুমা বন দপ্তর। বুধবার সকাল 11টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে ফরেস্টার প্রণব কুমার দাসের নেতৃত্বে এই অবৈধ সামগ্রী উদ্ধার হয়। তেলিয়ামুড়া থেকে আসছিল TR01H1620 নম্বরের এই গাড়িটি। লরিটি দোলমাস্থিত টিএসআর ক্যাম্প পেরিয়ে কিছুটা যেতেই বনকর্মীরা গাড়িটিকে আটক করে সার্চ করতে বেরিয়ে আসে লক্ষাধিক টাকার মূল্যের এই অবৈধ রড ও কাঠ। করবুক মহকুমার প্রতিছড়ি এলাকায় এনবিসিসির একটি ব্রিজ তৈরির কাজ চলছে। এই কাজের ঠিকাদার হলেন তেলিয়ামুড়া এলাকার জনৈক ঠিকাদার মনোজ ঘোষ। মনোজবাবুই গাড়ি করে এই অবৈধ সামগ্রী কাজের গোড়াতে পাঠাচ্ছিলেন বলে জানান গাড়ির চালক মিন্টু দেব। কন্ডাক্টর মনোজ ঘোষ। গাড়ি কোন জায়গায়? কই যাবে ওইগুলো? ওই ব্রিজের কাজ হচ্ছে। কোন জায়গায়? ওই দিকে নতুন বাজারের এখানে। কই থেকে আনছেন এটি? তেলিয়ামুড়া। আচ্ছা, কি আপনার কাগজপত্র আছে নি? এটা মালিক করতে পারবে, আমি করতে না। আমি আইছি একদিনের গাড়ি লইয়া। আপনার নাম কি? আমার নাম মিন্টু দেব। বাড়ি? তেলিয়ামুড়া। কোন জায়গায় আটক করছে আপনার গাড়িটা? নতুন বাজার এখানে। আচ্ছা, কাজটা আপনার আর কোনো হইতেছে কই দেবেন নি? ব্রিজটা? ব্রিজ নি? হ্যাঁ, ব্রিজের কাজ, রাস্তার কাজ। কোন জায়গাটা? ওই তো নতুন জায়গার নাম আমিও করতে না, ওই স্থানের ভিতরে। জানা গেছে লক্ষাধিক টাকার মূল্যে শাল কাঠ, কনক সহ মূল্যবান কাঠ রয়েছে গাড়িটিতে। 11:30 একটা খবর আসছে, গোপন খবর। তখন আমরা রুটপেট নিয়েছিলাম। তখন গাড়িটা আমাদের সামনে এসে পড়ে। আমরা তখন গাড়িটাকে ধরি, ধরার পরে আমাদের অফিসে নিয়ে আসি। কি কাঠ হবে আর আনুমানিক কত ফুট কাঠ হতে পারে? তাই তো 50 থেকে 550 ফুট কাঠ হবে। কি কাঠ? কাঠ কিছু অর্ডিনারি আছে, শাল আছে, কনক আছে।
আপনারা কি মালিককে কি আটক করতে পারছেন গাড়ি? গাড়ির মধ্যে মালিক নেই। ড্রাইভার আচ্ছা, কোথায় যাচ্ছিল ড্রাইভার বললো? কোথায় যাবে তো জানি না, কিন্তু আমরা ধরতে পারছি নতুন বাজার অমরপুর রোডে। আপনার নামটা পরিচয় দেন। আমার নাম প্রণব কুমার দাস, ফরেস্টার। উল্লেখ্য যে দীর্ঘদিন যাবৎ অমরপুর শহরে বিভিন্ন রাস্তা দিয়ে বহু মূল্যবান কাঠ পাচার হচ্ছে প্রতিনিয়ত। উপযুক্ত তথ্য প্রমাণ না থাকার ফলে দপ্তরের কর্মীরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সহচালক জলিল মিয়াকে খুন করেছে একই লরির চালক সোহেল মিয়া। অভিযুক্ত সোহেল মিয়াকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার কংগ্রেস নেতা শাহ আলমের নেতৃত্বে নিহত স্ত্রী ও পিতা পুলিশ সুপার প্রদীপদের নিকট ডেপুটেশন প্রদান করে। ঘটনা কলমচুরা থানাধীন মানিক্যনগরে। সহচালক জলিল মিয়াকে খুন করেছে একই লরির চালক সোহেল মিয়া। অভিযুক্ত সোহেল মিয়াকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে কংগ্রেস নেতা শাহ আলমের নেতৃত্বে নিহত জলিলের স্ত্রী ও পিতা পুলিশ সুপার প্রদীপদের নিকট এক ডেপুটেশনে মিলিত হয়। তিনিও নিহত পরিবারের দাবি মেনে বিষয়টিকে দ্রুত তদন্ত করা হবে বলে আশ্বাস দেন। ওরা বলছে ইনভেস্টিগেশন ঠিকমতো হচ্ছে না। আমি দেখবো প্রপার ইনভেস্টিগেশন, প্রপার ইনভেস্টিগেশন করছে না তো বলা যাবে না। এখন পাবলিক তার মতো কথা বলবে, পার্সন টু পার্সন ভেরি করে। যার মন মতো হবে না সেই বলবে যে ও করছে না। মনে করো অনেক কাজ আছে যেটাতে ওর ফেভারে গেল না। পুলিশ ইম্পার্শিয়ালি কাজ করে, এখানে কারোর ফেভার যায়, কারোর ডিসফেভারে। ইট ইজ নট দ্যাট এভরিবডি উইল গো ইন এভরিবডিজ ফেভার। ইনভেস্টিগেশন করতে গেলে কারোর এগেনস্টে যাইব, কারোর ফেভারে যাইব। স্যার, এখন তাদের অভিযোগ শুনে আপনার কি দায়িত্ব নেবেন? আমি দেখবো ইনভেস্টিগেশন যাতে প্রপারলি হয়। দিস ইজ মাই সোল পারপাস। এদিকে ধনপুর বিধানসভার বিজেতা বিধায়ক শাহ আলম জানান এটি একটি পরিকল্পিত খুন। বাড়ি থেকে জলিলকে ডেকে নিয়ে যায় চালক সোহেল মিয়া। এরপর আধ ঘন্টার মধ্যে তাকে মাটি বোঝাই লরির চাকার নিচে পিষে মারে সোহেল। এদিনে অভিযুক্ত সোহেল মিয়ার নামে কলমচুরা থানার মামলা দায়ের করে জলিলের স্ত্রী মর্জিনা বেগম। ঘটনা কলমচুরা থানাধীন ১ নং ওয়ার্ড মানিক্যনগরে। কংগ্রেস নেতা শাহ আলম জানান চলতি বছরে ১৯ জানুয়ারি এই হত্যাকাণ্ড সংঘটিত হলেও আসামিকে রহস্যজনকভাবে গ্রেপ্তার করছে না পুলিশ বাবুরা। তিনি আরও জানান শীঘ্রই অভিযুক্ত সোহেল মিয়াকে গ্রেপ্তার না করা হলে হাইকোর্টে মামলা করা হবে বলে জানান তিনি। কলমচুরা থানার যিনি ওসি সাহেব, উনি পুরো পক্ষপাতিত্ব করছেন এবং সোহেল মিয়া একজন প্রভাবশালী লোক, অর্থশালী লোক, ২ নম্বরের লোক। ওনার থেকে মোটা অঙ্কের কিছু বিনিময়ে কেসটাকে প্রত্যাহার করার জন্য বারবার তাদের চাপ সৃষ্টি করছে। বলছে মাটির চাপা পড়ে মারা গেছে। আসলে ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট এবং গাড়ির চাপা পড়ে মারা গেছে। এটা সুষ্ঠু তদন্তের জন্য একটা অসহায় দুর্বল তার পাশে আমরা দাঁড়িয়েছি এবং এসপি সাহেবকে বলেছি এটা যাতে সুষ্ঠু তদন্তক্রমে প্রকৃত ঘটনার উদ্ঘাটন হয়। এবং কলমচুরা থানা বারবার তাদেরকে ডেকে দিয়ে ধমক দিচ্ছে। একটা কলমচুরা থানার পিএসএ ওসি যিনি, উনার তো এটা দায়িত্ব নয় এবং প্রয়োজনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে যাব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর, রাজবাড়ী ও ভুবনেশ্বর মন্দির প্রাঙ্গণে ২৫শে বৈশাখ উপলক্ষে শুরু হতে যাচ্ছে রাজস্ব উৎসব। বুধবার এই উৎসবকে কেন্দ্র করে গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি সভা। ২৫শে বৈশাখ থেকে শুরু হচ্ছে রাজস্ব উৎসব। ৩ দিনের উৎসবকে ঘিরে নতুনভাবে সেজে উঠছে রবীন্দ্র স্মৃতি জড়িত রাজবাড়ী ও ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণ। উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে গ্রহণ করা হয়েছে সমস্ত রকমের উদ্যোগ। রবীন্দ্রনাথের কথা, গান, কবিতা, নাট্যরূপ নিয়ে প্রায় ১০০০ খানেক শিল্পী ৩ দিনের কবিগুরুকে করে তুলবেন জীবন্ত। সাংস্কৃতিক জগতে বিশেষ আচরণের জন্য এবার থেকে একজনকে দেওয়া হবে রাজস্বী সম্মাননা পুরস্কার। উদয়পুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার স্বপন চক্রবর্তীকে প্রথমবারের মতো দেওয়া হবে এই সম্মাননা। বহমান গোমতীর পার ঘেঁষে ঐতিহাসিক রাজবাড়ী প্রাঙ্গণ রাজস্বী উৎসবকে ঘিরে নতুন আনন্দের দোলা খাচ্ছে। বুধবার রাজস্বী উৎসবকে কেন্দ্র করে গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কমিটির সভা। তাতে উপস্থিত ছিলেন সভাধিপতি সুনীতি সাহা, জেলার অতিরিক্ত জেলাশাসক প্রাণেশ লাল চাকমা, মহকুমা শাসক সুভাষিস বন্দ্যোপাধ্যায়, তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা টিঙ্কু বিশ্বাস, জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ দাস সহ বিভিন্ন সরকারি বিভাগের অধিকর্তারা। গোটা পরিচালনা গৃহীত হয় সভায়। 3 দিনের উৎসবের জন্য আনুমানিক বাজেট করা হয়েছে প্রায় 2,80,000 টাকা। প্রস্তুতি সভা শেষে সভাধিপতি সুনীতি সাহা ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা টিঙ্কু বিশ্বাস জানান 8 মে সকাল 7টা কবি প্রণামের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। উদয়পুর টাউন হল প্রাঙ্গণে রবীন্দ্রনাথের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রায় 1000 খানেক ছাত্রছাত্রী বর্ণাঢ্য র্যালি টাউন হল থেকে পৌঁছবে রাজবাড়ী প্রাঙ্গণে। রাজবাড়ী প্রাঙ্গণে
ফাইবারের তৈরি রবীন্দ্রনাথের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে র্যালির সমাপ্তি ঘটবে। তারপর উদয়পুর মহকুমার 10টি স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে। সাথে চলবে শিশুদের 4টি বিভাগের বর্ষায়ক প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন সন্ধ্যা 5টায় হবে উৎসবের সূচনা। 3 দিনের উৎসবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে স্বাস্থ্য শিবির, গ্রামীণ ক্রীড়া, কবি সম্মেলন, শিশুদের কবি প্রণাম, গল্প ও কবিতা লিখন, বড়দের ক্যানভাসে ছবি আঁকা সহ অন্যান্য অনুষ্ঠান। 25শে বৈশাখ 8 মে পুরনো রাজবাড়ি ভুবনেশ্বরী প্রাঙ্গণে রাজস্বী মেলা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে সকালবেলা সেই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা প্রায় 1000 ছাত্রছাত্রী সেদিন টাউন হলের সামনে এখানে রবীন্দ্রনাথের যে প্রতিকৃতি মূর্তি আছে এই মূর্তিতে মাল্যদান হবে। এখানে বিভিন্ন আজকের মিটিংয়ে যেটা আমরা সিদ্ধান্ত করেছি, এখানে একটা কমিটি হয়েছে এবং বিভিন্ন সাব কমিটি হয়েছে। সেই সাব কমিটিগুলি যেমন খেলাধুলার অনুষ্ঠান আছে, তারপরে আছে খেলাধুলার অনুষ্ঠান আছে এবং বিভিন্ন যে স্বাস্থ্য মেডিকেল টিমও থাকবে, এখানে রুগী দেখা হবে। তো এই মেলা সবটা মিলে মেলা যাতে একটু সুন্দর হয় আমাদের এই প্রস্তুতি আছে। এখানে নতুন করে যে বিশিষ্ট নাট্যকার শোভন চক্রবর্তী ওনাকেও সম্মাননা করা হবে সেই অনুষ্ঠানটি। রাজস্বী উৎসবকে ঘিরে আলোর বর্ণাচ্ছটায় সাজিয়ে তোলা হবে রাজবাড়ী প্রাঙ্গণ। শহরের প্রবেশপথ ছনবন ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের ওপর মেলার মাঠ স্টেট ব্রাঞ্চের সামনে এবং উৎসবের প্রবেশ মুখে গড়ে তোলা হবে 3টি বড় গেট। এমনিতেই পুরাতন রাজবাড়ি ও ভুবনেশ্বরী মন্দির সংস্কারে কাজ করছে পর্যটন দপ্তর। ইতিমধ্যে অনেকটা সেজে উঠেছে উদয়পুর মহকুমার রাজনগর পঞ্চায়েত এলাকার টিলাভূমির উপর রাজবাড়িকে কেন্দ্র করে এবারের রাজস্বী উৎসব ভিন্ন মাত্রা যোগ করবে। 8 থেকে 10 মে 3 দিনের রাজস্বী উৎসবকে ঘিরে রাজবাড়ী প্রাঙ্গণে ইতিমধ্যে শুরু হয়ে গেছে সাজিয়ে তোলার কাজ। এমনিতে রাজবাড়ী ও ভুবনেশ্বরী মন্দির দেশ বিদেশি পর্যটকদের কাছে অন্যতম পর্যটন স্থান। এই উৎসবকে ঘিরে 3 দিনে হাজার হাজার পর্যটক উৎসবপ্রেমী মানুষ সামিল হবে তাতে। গভীরভাবে জানবে রবীন্দ্রনাথকে। মানুষ অপেক্ষায় আছে উৎসব সূচনায়। গাছে গাছে লাল কৃষ্ণচূড়া যেন উৎসবের আগমনী বার্তা জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 7 দফা দাবির ভিত্তিতে শান্তিরবাজার বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার কান্তিদের কাছে একটি স্মারকলিপি তুলে দেন দক্ষিণ ত্রিপুরা বিজেপি মণ্ডল কমিটি। কিছুদিন আগে শান্তিরবাজার মহকুমার মনপাথর এলাকায় বিদ্যুৎ অফিস ঘেরাও করে সাধারণ জনগণ। সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত জনগণের পাশে দাঁড়ায় এবার বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় 1 ঘটিকায় 7 দফা দাবির ভিত্তিতে শান্তিরবাজার বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার কান্তিদের কাছে একটি স্মারকলিপি তুলে দেন দক্ষিণ ত্রিপুরার বিজেপি মণ্ডল কমিটি। তারা উল্লেখ করেন, বিগত বেশ কিছুদিন ধরে বীরচন্দ্র মনুতে বিদ্যুৎ বিভ্রাট চলছে, কিন্তু প্রশাসন নির্বিকার। তাই অতি সত্বর যাতে দপ্তর পদক্ষেপ নেন। এছাড়া সঠিকভাবে বিদ্যুৎ বিল প্রদান করা, হুকলাইন ছিন্ন করা প্রভৃতি দাবিগুলি উল্লেখ করেন। বিজেপির এই প্রতিনিধিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত দেববর্মা, বিভাগীয় সভাপতি হীরালাল দেবনাথ সহ বেশ কিছু নেতৃবৃন্দ। জন্য সেটাও আমরা প্রত্যেকটা ব্লক এবং এডিএম, ডিএম, এসডিএম সবার কাছে রিকোয়েস্ট করে এসেছি এবং সেটা আমরা ডেপুটেশনের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিয়ে এসেছি, যাতে এটা প্রত্যেকটি মানুষ সমস্যা হলেই রেখার কাজের টাকার জন্য সেই কোন নাম্বারে কোথায় গিয়ে সেই সমস্যাটা সমাধান করা যায়, সেটার জন্য যাতে একটা মানুষ সহযোগিতা পায়, তার জন্য যাতে ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করার মতো। আর বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার এই দাবিগুলির যৌক্তিকতাও স্বীকার করেন। সমস্যা হয়নি। যদি কারো কোনো পেমেন্টের কোনো সমস্যা থাকে আমরা বলেছি আমাদের জানাতে, সাথে সাথে পেয়ে যাবে। কারণ এখন যে সিস্টেমে পেমেন্ট করা হচ্ছে এটা আরও সফিস্টিকেটেড সিস্টেম, এটার মধ্যে কোনো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। যারা কাজ করেছেন ওনারা বুঝবেন না, তো আমাদের কাছে আসলে এটা আমরা সমস্যার সমাধান করবো। এরকম আজকেই প্রথম এরকম একটা সময়, তো আমরা সমস্যার সমাধান করবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করে আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। জিপিএস ব্যবস্থায় স্বয়ংবর হয়ে গেল ভারত। নিজস্ব জিপিএস ব্যবস্থাটি গড়ে তোলার জন্য 7ম তথা শেষ উপগ্রহ বৃহস্পতিবার এদিনই মহাকাশে পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
অবৈধ অনুপ্রবেশ রুখতে ভারত পাক সীমান্তে লেজার ওয়াল বসালো ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। একের পর এক নির্মম নৃশংস ঘটনা ঘটেই চলেছে। পাঞ্জাবের লুধিয়ানায় 26 বছরের এক মহিলাকে গণধর্ষণের পর খুন করে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার মতো লজ্জাজনক ঘটনা ঘটল। 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।